বাসার দেওয়াল টপকে বাহিরে আসলাম। চলছি দূর অজানায়। সামনে রেল স্টেশন। ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পায়ে কি যেন লাগলো। তাকিয়ে দেখি একটা লাগেজ, কিন্তু লাগেজটা কার? এই সিটে তো কেউ ছিল না। জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরের স্টেশন আসতে আশেপাশের সবাই সিট থেকে নেমে গেল, কিন্তু কেউ লাগেজটা নিল না। মনে হয় কেউ ছেড়ে গেছে। লাগেজটা খুলতেই অবাক হয়ে যাই। লাগেজটা টাকা দিয়ে ভর্তি, কিন্তু এগুলো কার টাকা? দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা। একটা কাগজ দেখতে পেলাম, সেখানে লেখা, হ্যাঁ তোমাকেই বলছি, সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে। জানি হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। লেখাগুলোর নিচে ঠিকানা দেওয়া। এখন কি করব বুঝতেছি না। এতগুলো টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি। আম্মুর জন্য মনটা কাঁদছে। জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে। কাগজে লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি, আর মনে পড়ছে আম্মুকে। সামনে একটা কার ও পিকআপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সিএনজিটিকে থামিয়ে দৌড়ে গাড়িটির কাছে গিয়ে লোকটিকে বের করলাম। অনেক জায়গায় আঘাত পেয়েছে, মাথা ফেটে গেছে, পায়েও ক্ষতের সৃষ্টি হয়েছে, রক্ত বের হচ্ছে অনেক। আমি সিএনজি চালক ভাইকে বললাম, ভাইয়া একটু এদিকে আসেন, লোকটিকে হাসপাতালে নিতে হবে। বেশিক্ষণ এভাবে থাকলে লোকটি মারা যাবে। সিএনজি চালক ভাই বলল, ভাই ছাড়ুন তো এসব, আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে, এসব পুলিশ দেখবে, আপনি গাড়িতে উঠুন। আমি বললাম, আপনাকে ডাবল ভাড়া দিব, লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন। এদিকে লোকটির অবস্থা আরো খারাপ হতে লাগলো। তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডক্টর লোকটিকে কেবিনে নিয়ে আমাকে বলল, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনি ওনার কি হন? আমি বললাম, ছেলে। ডক্টর বলল, এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা দিন, আমরা অপারেশন শুরু করে দিচ্ছি, নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ওকে ডক্টর, আমি টাকা জমা দিচ্ছি, আপনি অপারেশন শুরু করে দেন। কি করব ভাবছি, আমার কাছে তো 500 টাকাও নাই। এই টাকাগুলো তো আমার না, সবার আগে জীবন বাঁচানো ফরজ, তাই আর কোনো কিছু না ভেবে টাকা জমা দিলাম। লোকটিকে অপারেশন থিয়েটারে নিল। একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল। নার্স বলল, এই ফোনটা পেশেন্টের কাছে ছিল, আর জরুরি 2 ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমি বললাম, আমি দিব রক্ত, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডক্টর বলল, আপনি তো 1 ব্যাগ দিতে পারবেন, আর 1 ব্যাগ? আমি বললাম, ডক্টর আমার শরীর থেকেই 2 ব্যাগ নিন প্লিজ, তাছাড়া আমি এখন রক্ত কই পাবো, আমার শরীর থেকে নিন প্লিজ। ডক্টর বলল, না এটা কি করে হয়? আমি অনেক রিকোয়েস্ট করার পর নিল। কিছুক্ষণ পর রিংটং বেজে উঠল। লোকটির ফোনে ফোন দিচ্ছে। রিসিভ করে সালাম দিলাম। অপর সাইড থেকে বলল, কে আপনি? আমার আব্বুর ফোন আপনার কাছে কেন? আমি বললাম, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন, হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো। মেয়েটি দেখতে অপসরীর মতো। মেয়েটি বলল, আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না? আমি বললাম, হ্যাঁ। মেয়েটির মা বলল, ওনাকে এই হসপিটালে কে এনেছে? আমি বললাম, আমি নিয়ে এসেছি। মেয়েটি বলল, এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে? বলেই গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এমন সময় নার্স বেরিয়ে এসে বলল, তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। আমি বললাম, আন্টি এই নেন ফোন ও মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। মেয়েটি বলল, ছোট লোকের বাচ্চা, যা ভাগ। আম্মু কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। আমি মনে মনে বললাম, হায়রে মানুষ, ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম, আর উনি আমার গায়ে হাত তুললো, অপমান করলো। আমার কপালটাই হয়তো খারাপ, তাই এমন কষ্ট পাই। বাহিরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম। একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই ঠিকানা একটু দেখিয়ে দিবেন? লোকটি বলল, সামনে গিয়ে ডানে যাবেন, আশেপাশে খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। অবশেষে বাসা খুঁজে পেলাম। কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ? অনেক সুন্দর ফুলের গাছও লাগানো। বাসার নিচে থাকা দারোয়ানকে ঠিকানা দেখিয়ে জিজ্ঞেস করলাম। দারোয়ান বলল, হ্যাঁ আপনি কে? আমি বললাম, আমাকে চিনবেন না, এই বাসার লোকের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। দারোয়ান বাড়ির ভিতরে চলে গেল। একটু পর বাহিরে এসে আমাকে ভেতরে যেতে বলল। আমি ভেতরে ঢুকে একটা মহিলাকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর, এই চিরকুটটা পড়ুন। পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না, মনে হয় হারিয়ে ফেলেছি। আমি বললাম, কই গেল? পকেটেই তো ছিল। মহিলাটি বলল, কি হলো, বিড়বিড় করছেন, কিসের টাকা, কই দেখি। আমি বললাম, লাগেজের চেনটা খুলে দেখুন। আন্টি বলল, ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা, উনি কই? আমি বললাম, আমি জানি না, আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে খুন করনি তো? কই সব দারোয়ান? সবাই এসে আমাকে বেঁধে ফেলে ও মারধর করতে শুরু করে।
টাকা গোনার পর এখানে তো 95 লাখ টাকা, বাকি 5 লাখ টাকা কোথায়? মেয়েটি বলল, আম্মু পুলিশকে ফোন দাও। একটু পর পুলিশ এসে নিয়ে গেল। আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাই ইচ্ছা মতো 3rd ডিগ্রি দিচ্ছে। অপরদিকে ডাক্তার বলল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার। আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন। মহিলাটি বলল, কি আমার ছেলে মানে? আমার তো কোনো ছেলেই নেই। ডক্টর বলল, তাহলে ওই ছেলেটা কে ছিল? মহিলাটি বলল, চিনি না তো। নার্স বলল, ও এই জন্যই বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো। গুড, হয়তো আপনারা বড় লোক, পোশাক আশাকে বলে দিচ্ছে, কিন্তু আপনাকে ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে। মা ও মেয়ে কথাগুলো শুনে অবাক হয়ে গেছে। নার্স বলল, আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা জমা দিয়েছে? টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকতো না। মা ও মেয়ে নিশ্চুপ। নার্স বলল, নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, যা হয়তো আপনার নিজের ছেলে হলে করতো কিনা সন্দেহ। এখন রোগীর কাছে যাওয়া যাবে না। ডক্টর ও নার্স চলে যায়। এদিকে মেয়েটি মনে অনেক কষ্ট পায়। মেয়েটি তার আম্মুকে বলে, আম্মু আমি এটা কি করলাম? এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না। মহিলাটি বলল, কাঁদিস না মা, কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস। তবুও মেয়েটি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে। অন্যদিকে আমাকে পুলিশ অনেক মারে, এদিকে আমি কাগজটাও হারিয়ে ফেলেছি। আমাকে এত মারার পরও আমি ব্যথায় চিৎকার করতেছি না। এই ব্যথা তো ক্ষণিকের, তার থেকেও অনেক বড় ব্যথা আমার মনে। অপরদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে, আর 5 লক্ষ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয়। আমান সাহেব খুব ভালো মানুষ। তিনি বললেন, এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে 5 লাখ টাকা কোথাও নষ্ট করেছে। তার যদি টাকারই লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফেরত দিত না। যাই গিয়ে ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি। আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয়। বাবা তোমার নাম কি? আমি বললাম আবির। আমান সাহেব বলল, আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ। বাবা আমাকে মাফ করে দিও। আমি বললাম, না আঙ্কেল, আপনি কেন মাফ চাচ্ছেন? আমি আপনার 5 লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার টাকা শোধ করে দিব। আমান সাহেব বললেন, না বাবা লাগবে না, আর তুমি তো টাকাটা নাওনি, একজনকে সাহায্য করেছো। আমি বললাম, না আঙ্কেল, আমি কারো কাছ থেকে ঋণী থাকতে চাই না। আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব। আমান সাহেব বললেন, তো কি চাকরি করবা? আমি বললাম, দেখি কি চাকরি করা যায়, আর আমি সবে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট হয়নি। তবে আঙ্কেল আমি কার চালাতে পারি। আমান সাহেব বলল, ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও, মাসিক 25,000 টাকা করে বেতন পাবা। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল, আপনি আমার অনেক উপকার করলেন। আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন। আমান সাহেবের মেয়ে অনন্যা বলল, বাবা তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন? আমান সাহেব বলল, না মামুনি, আবির চোর নয়, ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডক্টরকে দিয়েছে। অনন্যা বলল, ছোট লোকটা বানিয়ে বলল, আর বিশ্বাস করলে বাবা? আমান সাহেব আমাকে বললেন, বাবা তুমি ওই রুমে যাও, এখন থেকে ওখানেই থাকবে। অনন্যা রাগ করে চলে যায়, আর মনে মনে ভাবে, আমাদের বাসায় থাকবে মনু, বুঝাবো মজা কাকে বলে। এদিকে আমি গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিলাম, আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে আমার শরীরে প্রচন্ড জ্বর আসে, আমি কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যাই। পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি। কাজের লোক বলল, সাহেব ছেলেটা ফ্লোরে পড়ে গুঙ্গাচ্ছে, মনে হয় অসুস্থ হয়ে গেছে। আঙ্কেল এসে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ডক্টর আঙ্কেলকে বলল, ওনার শরীরে তো অনেক ক্ষত, তাই ব্যথায় শরীরে জ্বর আসে, কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে কালকেই বাসায় নিয়ে যেতে পারবেন। পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন। বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি, যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি, আমাকে দেখেই দৌড়ে আসে। মেয়েটি আমার কাছে এসে আমার পায়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও, আমি সেদিন বুঝতে পারিনি। আমি বললাম, এই কি করছেন, ছাড়ুন আমাকে। মেয়েটি বলল, না ছাড়বো না, আগে বলো মাফ করেছো। আমি বললাম, আরে আমি সেদিন কিছুই মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে? মেয়েটি বলল, আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেকটাই সুস্থ, ডক্টর বলেছে আগামীকালকে বাসায় নিয়ে যেতে পারবো। আমি বললাম, ও আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। মেয়েটি বলল, কিন্তু আপনার এই অবস্থা কেন, কই থেকে আসলেন? আঙ্কেল বলল, মামনি, আবিরকে ডক্টর রেস্ট নিতে বলেছে, তোমরা পরে কথা বলিও। আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো। অনন্যা বলল, কিরে লাকি, তুই ছোট লোক ছেলেটার পায়ে পড়ে ক্ষমা চাইলি, আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। লাকি বলল, তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। অনন্যা বলল, আঙ্কেল কেমন আছে এখন? লাকি বলল, ভালো আছে এখন, আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে। অনন্যা বলল, কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোরটার কি সম্পর্ক? লাকি বলল, তুই যাকে চোর ছোট লোক বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে। অনন্যা বলল, ও। লাকি বলল, জানিস সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত ও 5 লাখ টাকা না দিত, তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। লাকির চোখে পানি ছলছল করছে। আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাকির কথাগুলো শুনতে পায়। আঙ্কেল বলেন, তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে? লাকি বলে, হুম আঙ্কেল। আঙ্কেল
বলল, আচ্ছা মামুনি তোমরা কথা বলো, আমি যাই, একটু কাজ আছে। অনন্যা বলল, তাহলে ছোট লোকটা আমাদের 5 লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে। লাকি বলল, তোদের মানে আবির তোর কি হয়? অনন্যা বলল, আরে কিছু হয় না, আমাদের বাসার ড্রাইভার। লাকি বলল, ও ছেলে অনেক কিউট তাই না, কিন্তু আগে তো কখনো দেখিনি। অনন্যা বলল, 2 দিন হলো, কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হবেই না কেন, পুলিশের যে পিটানিটা খাইছে। লাকি বলল, কি পুলিশ মারছে কেন? অনন্যা বলল, মানে ওই 5 লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব। অনন্যা বলল, ভেবেছিলাম পুলিশ শালার হাড্ডিগুলো ভালোভাবে ভেঙে দিবে, কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে। লাকি বলল, চুপ কর তুই, আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি দুজনে বান্ধবী, একই কলেজে পড়ে। বাসায় গিয়ে ভাবতে থাকে ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল। বিকেলে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে। লাকি আবির সম্পর্কে সবকিছু বলে। সবকিছু শুনে রহমান সাহেবের চোখে পানি চলে আসে। রহমান সাহেব বলেন, ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। লাকি বলল, আব্বু কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু, ভাবি, ভাইয়া সবার কথা ভাবছে। জানি না আম্মু কেমন আছে। আমি জানি আম্মু ভালো নাই, আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে। অনেক ভালোবাসি আম্মু তোমায়। আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে একবার ফোন দিব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো, কি যেন দেখে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো। আবির এখন কেমন আছো? আমি বললাম, অনেকটা ভালো আছি আঙ্কেল। আঙ্কেল বলল, ওহ গুড, খাইছো? আমি বললাম, হুম আঙ্কেল। আঙ্কেল একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। আঙ্কেল বলল, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল অনেক ভালো, তাই খোঁজ খবর নেয়। কিন্তু আন্টি একবারও আমার সামনে আসলো না। আমার ওপর কি তার মন খারাপ? বাসায় নাই হয়তো। আঙ্কেল বলল, মামুনি ফোনটা আবিরের রুমে দিয়ে আয় তো। অনন্যা বলল, ওকে বাবা। অনন্যা মনে মনে বলে, ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে দেখি তো। এই যে মিস্টার, আপনার ফোন। আমি ফোনটা হাতে নিলাম। অনন্যা গিয়ে দরজার আড়ালে আড়ি পেতে থাকে। দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। আমি আম্মুর নাম্বারে কল দিলাম। অপর পাশ থেকে বলল, হ্যালো কে? ভাইয়ার কণ্ঠ। তাই কথা না বলে ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। দেখি চাচাতো ভাই আরাফাতকে কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম আরাফাত, আমি আবির। আরাফাত বলল, ও ভাইয়া তুমি কই? তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম। এখানে এসে এসব কি শুনছি? আমি বললাম, থাক ওসব বাদ দে। আম্মু কেমন আছে? আরাফাত বলল, বড় আম্মু ভালো নাই, তুমি যাওয়ার পর থেকে ঠিকমতো খায় না, তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। আমি বললাম, কি বলিস? কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আরাফাত বলল, হুম ভাইয়া তুমি বাসায় ফিরে এসো। আমি বললাম, না, কি করে যাব বল? এই কলঙ্ক নিয়ে যেতে চাই না। আমি যে তোরে ফোন দিছি কাউরে বলিস না প্লিজ, আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার চোখ পানিতে ভিজে গেছে, কথা ঠিকভাবে বলতে পারছি না। আরাফাত বলল, ভাইয়া তুমি কান্না করছো? আমি বললাম, না রে, ভালো থাকিস, পরে কথা বলবো। অনন্যা আড়াল থেকে আমাকে এভাবে কাঁদতে দেখে তার চোখেও পানি চলে আসে। নিজের রুমে চলে যায় আর ভাবে, কে ওই ছেলেটা? মনে অনেক কষ্ট। আমি আম্মুর কথা ভেবে ঘুমাতে পারিনি। পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব আমাকে দেখতে আসে। আমার রুমে যেতেই দেখে আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি, চোখ মুখ ফুলে আছে। আঙ্কেল আমাকে ডেকে বললেন, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি বললাম, না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। আঙ্কেল বললেন, কি হয়েছে তোমার মায়ের, আর এভাবে কেউ কাঁদে? আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি? আপনাদেরকে বললে আপনারা সবাই আমাকে ভুল বুঝবেন। আঙ্কেল বলল, কি হলো, চুপ আছো কেন? আমি বললাম, কি বলবো? সবাই বলল, আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও। মনে মনে বললাম, কিভাবে বলবো? তাদেরকে সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো বুঝতে পারছি না।